প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম একটি বই, নাম তিন ভুবনের শিক্ষা। পড়ছিলাম জাপান অংশ। প্রতিটি শিশুই এক একটি ফুল। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। বুলার মতো অভিভাবকেরাও লাঞ্চ করলো, আপ্যায়িত হলো এই শিশুগুলোর দ্বারাই। কিন্তু মাথায় গেঁথে রইল সেই ঠান্ডা জলে ঘর মোছা বাচ্চাগুলোর কথা। ঘরে ফিরতেই তোতনকে বুলা কিছু জিজ্ঞেস করে না কখনো। ঠান্ডা হয়ে সব সেরে শান্তমতো রাতে খাবার খেতে খেতে জিজ্ঞেস করে। আজও তাই করলো। আব্বু, তুই কি কোনোদিন মেঝে মুছিস স্কুলে? তোতন খুব স্বাভাবিক কণ্ঠে খাবার থেকে মুখ না তুলেই জবাব দেয়, এই সপ্তাহে আমার টার্ম ছিল না, গেল সপ্তাহে মুছেছি। বুলার হাওয়া হাওয়া নিচের ঠোঁট ঝুলে পড়ে। ধাতস্থ হতে সময় নেয়। ফের জিজ্ঞেস করে, ঠান্ডা জলে হাত ব্যথা হয় না? হাঁটু ব্যথা হয় না? আগে হতো, এখন হয় না। স্কুলেতে সবখানেই ঠান্ডা জল। স্কুলেতেও গেইজার নেই, এয়ার কন্ডিশনও নেই। পানিও ঠান্ডা, রুমও ঠান্ডা। বুলা এই বিষয়টা আজও খেয়াল করেনি। গরমকালে এসি না হলেও এখানে শীতে হিটার ছাড়া সত্যিই টেকা দেয়। হয়তো সব বাচ্চার বাসায় হিটার থাকবে না বলে সরকারি স্কুলগুলোতে এমন নিয়ম। আর কি কি করিস এমন? টয়লেটও মুছিস? হ্যাঁ, কমোড ধুই, ইউরিনালও ধুই পুরনো ব্রাশ দিয়ে। ওইটা পচা লাগে। ঘৃণায় বুলার পেটের ভাত উল্টে আসার জোগাড়। ওয়াকথু, কি বলছিস এসব? বুলার খাবার মাথায় উঠল। দৌড়ে বেসিনে গিয়ে ওয়াক ওয়াক করে কুলকুচি শুরু করলো। তোতন খিলখিল করে হেসেই যাচ্ছে। মাকে খুব পিলে চমকানো গেছে আজ। বড়দের সাথে বুদ্ধি দিয়ে বড় মানুষই করার মজাই আলাদা। তখন তাদের ছেলে মানুষিটা খুব মজা করে দেখা যায়। তোতন আরও জানালো, ক্লাসরুম আর টয়লেট পরিষ্কার করতে প্রথম দিনে ক্লাস টিচার নিজেও লেগে যায়। ঘণ্টাখানেকের মধ্যে ক্লাসরুম আর টয়লেট চকচকে হয়ে যায়। টিচার বলেছেন, নিজেদের কাজ নিজেরা করি, নিঃসমাজের কারিগর আমরা নিজেরাই। স্কুলে পরীক্ষা নেই, কিন্তু কিছু নেই। নতুন ক্লাসে উঠে গেল তোতন। অধিকাংশ স্কুল প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি গ্রেড রিপোর্ট কার্ড সংকলন করে প্রতিদিন। এতে তার স্কুলে কাটানো সময়ের পারফরম্যান্সগুলো, প্রতি টার্মের প্রোগ্রেস রিপোর্ট, জাপানিতে যেটাকে সিদো ইউরুকু বলে, তাতে উল্লেখ করা হয়। এতে প্রতিটি শিশুর সব কিছুর বিষয়ে শিক্ষকের মন্তব্যও থাকে, যেমন সে ক্লাসে বা স্কুলে কেমন কাটায়, বন্ধুদের সাথে মেশে কিনা, সবার সাথে টিমওয়ার্কে সহযোগী কিনা, বন্ধুত্বপূর্ণ কিনা, শেয়ারিংয়ে কেমন, শেখায় কতটা মনোযোগী ইত্যাদি। এসব রিপোর্টই টার্ম শেষে অভিভাবকের কাছে পাঠানো হয়। ক্লাসরুম টিচার নিজে বাড়ি গিয়ে বুঝিয়ে দিয়ে আলাপ করে আসেন অভিভাবকের সাথে। রিপোর্টে অভিভাবকেরা প্রাপ্তি স্বীকার করে তার নিজের মন্তব্য, স্কুলের কাছে তার সন্তানের গ্রামিংয়ের জন্য কোনো মতামত ইত্যাদি জানিয়ে স্বাক্ষর করে ফেরত পাঠান। একদিন ক্লাসরুম টিচার বাসায় এসে তোতনের ক্লাস পারফরম্যান্সের রিপোর্ট দেখিয়ে বুঝিয়ে গেল সে কেমন করছে। তবে তাতে সাধারণ বিষয়গুলোর পাশাপাশি ক্লাস শেষে সবার সাথে কতটা মিশতে পারে, কতটা বন্ধুসুলভ, কতটা সহযোগিতা প্রবণ, টিমওয়ার্কে কতটা সাবলীল, এসবই অনেক মুখ্য। তোতনের সবই ঠিকঠাক, কোনো অভিযোগ নেই। এছাড়া সে এখানেই জন্মে বেড়ে উঠেছে বলে ওর জাপানিটাও পুরোদস্তর জাপানিদের মতোই।
উপরন্তু ইংরেজি ভাষায় চর্চা করানোর ফলে ইংরেজি ক্লাসে সে সবার চেয়ে এগিয়ে। সেদিনই জানল বুলা। ইংরেজির ক্লাস নেন ইংরেজ কেউ খণ্ডকালীন শিক্ষক হিসেবে, অথবা জাপানি কেউ যার ইংরেজির লেভেল নেটিভ স্পিকারদের মতো। ধীরে ধীরে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম ক্লাস শুরু হলো। প্রথম একটু গরম পড়তেই সুইমিং ক্লাস শুরু হলো। বুলা নিজেই সাঁতার জানে না, তাই সে বেশ ভয়েই ছিল। তবে খুব দ্রুতই সাঁতার শিখে ফেলল তোতন। তবে সুইমিং পুলের ক্লোরিন পানি আর রোদের তাপে বেশ কালো হয়ে গেল ছেলেটা। কোনো স্পোর্টস ক্লাবে জয়েন না করলেও ক্লাসের নিয়মিত স্পোর্টসেও শারীরিক কসরত ওর ভালোই হতো। আর স্কুলের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসের মতো সেলাইয়ের ক্লাস, রান্নার ক্লাসও শুরু হলো। বুলা হাসতে হাসতেই শেষ, যে ছেলেদের আবার এই ক্লাস কেন? অফিস সহকারীদের সাথে আলাপ করে সে জানতে পারল যে এখন আস্তে আস্তে মেয়েরা কর্মজীবী হতে শুরু করেছে। কাজেই স্বামীকেও বাসার কাজে স্ত্রীকে সমানভাবে সাহায্য করতে হবে। আরও বড় কারণ, এখন পরিবারে অনাগ্রহী ছেলে মেয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। কাজেই ছেলেদের এসব করেই খেতে হবে। এছাড়াও অনেক আগে থেকেই এসব ক্লাস আছে, কারণ জাপানে অনেক আগে থেকেই গৃহকর্মী প্রথা উঠে গেছে। তাই ছেলে মেয়েদের দূরের হাই স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ডরমেটরিতে রান্না করার প্রয়োজন পড়ে। অসম্ভব ব্যয়বহুল এই দেশে রোজ খাবার কিনে খেতে গেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যাবে। আর হাই স্কুল থেকেই খাওয়া পড়া ফ্রি নেই। তোতনের রান্নার ক্লাসের জন্য আজ নিয়ে যেতে হয় পেঁয়াজ আলু, তো অন্যদিন গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসের জন্য কিছু বানানোর কাপড়ের টাকা। কদিন পর বাসায় নিয়ে আসে কি সুন্দর কাপড়ের ব্যাগ। তখন নেহাল বেড়াতে এসেছে ছুটি নিয়ে। ব্যাগ দেখে নেহাল তো বটেই, বুলা নিজেও থ হয়ে গেল। এমন কারুকাজ করা হাতলওয়ালা সুন্দর ব্যাগ তোতন একা বুনেছে। সেই সময়েই একদিন নেহালেরও ডাক পড়ল স্কুলে। নেহাল জাপানি ভাষাটা তখনও ঠিকমতো শিখতে পারেনি বলে সে যে কোনো কথা বলার জায়গা এড়িয়ে যেতে চায়। কিন্তু সেদিন তাকে যেতেই হবে। কাজটা খুব সামান্য। নির্দিষ্ট ক্লাসের অভিভাবকেরা মিলে স্কুলের বাগান পরিষ্কার করবে, সঙ্গে হ্যান্ড গ্লোভস নিয়ে যেতে বলে দিয়েছে। খুব দূর দূর বুকে গেলেও ফিরে এসে নেহালের উচ্ছ্বাসের সীমা নেই। সবাই মিলে কেমন মজা করে বাগানের আগাছা পরিষ্কার করেছে, পাতা ছেটেছে, মরা পাতা কেটেছে, মাটি নিড়ানি দিয়ে নিড়িয়েছে। আর এই কাজের ফাঁকে ভাঙা ভুলভাল জাপানিতে সে লম্বা আড্ডা দিয়ে এসেছে। সেই ক্লাসের একমাত্র বিদেশি অভিভাবক বলে সবারই তার ব্যাপারে আগ্রহ। বড় বড় চোখ করে সবাই বাংলাদেশের গল্প শুনতে চায়, আর যাই বলে তাই প্রশংসা করে। আর ভুল জাপানি শুনে এতটুকু না হেসে তুমুল উৎসাহ যোগায়। তাই সে অনবরত সেদিন জাপানি ভাষায় কথা বলেছে। একটা সুন্দর পরিচিতিও হয়ে গেছে। তার জাপানি বলার আত্মবিশ্বাসও বেড়ে গেছে। আরও কয়েকদিন যেতে এলো নতুন বায়না। তোতন তার স্কুলের কোনো ক্লাবে জয়েন করতে চায়। কেন? স্কুলে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা এমনিতেই হচ্ছে রোজ। না, তার প্রায় সব সহপাঠী কোনো না কোনো ক্লাবে গেছে। বাস্কেটবল, সকার, বেসবল, তাইকোয়ান্দো, ব্যাডমিন্টন ইত্যাদি ক্লাব। এসব থেকে সে বেছে নিয়েছে বাস্কেটবল ক্লাব। এর কারণ, বাস্কেটবল খেলোয়াড়দের লম্বা গড়ন দেখে তার ধারণা হয়েছে এই খেলা খেললেই তাদের মতো লম্বা হওয়া যায়। খেলার জন্য টি শার্ট, ট্রাউজার, হাফ প্যান্ট, শু, মোজা, বল, ব্যাগ, থার্মোফ্লাক্স আরও টুকটাক কেনাকাটা করতে হলো। ছেলে রোজ 4টায় স্কুলের পর দৌড়ে বাসায় এসে জামা পাল্টে বাস্কেটবলের ব্যাগ নিয়ে সাইকেলে করে আবার স্কুলে ছোটে। 5টা থেকে 7টা অবধি বাস্কেটবল প্র্যাকটিস করে। গেম রুম সবাই মিলে গুছিয়ে পরিষ্কার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাসায় ফিরতে ফিরতে 7:30 পার।
এসেই হাত মুখ ধুয়ে ক্লান্ত বিধ্বস্ত শরীরে খেতে বসে। বাঁচোয়া যে দেশের মতো অনেক হোমওয়ার্ক আর পরীক্ষার চাপ নেই, না হলে এই সময়ে আবারও কত পড়ার স্তূপে ঝাঁপ দিতে হতো। শুধু বিরক্ত লাগে শনিবারও প্রশিক্ষণ ক্লাস থাকে সারাদিন। সেদিন বাসা থেকে খাবার নিয়ে ভোরে চলে যেতে হয়। বুলা আধ আধ ঘুমেই টিফিন করে দেয় আধ ঘুমেই টিফিন করে দেয়। যেদিন খুব ক্লান্ত লাগে সেদিন টাকা দিয়ে দেয় স্কুলে যাবার পথে কিছু কিনে নিয়ে যেতে। অনেক সময় আগে থেকে অর্ডার করে দেয় ক্লাবেই। দায়িত্বপ্রাপ্ত মায়েরা অন্যদের সাথে ওটাও নিয়ে যায়, ও টাকা দিয়ে দেয়। কিন্তু ছেলের যেন কোনো ক্লান্তিই নেই। ক্লাবের নিয়ম মাফিক অভিভাবককেও প্রতি মাসে একদিন কর্মদিবসে 2 ঘন্টার জন্য যেতে হয় বিকালের প্রশিক্ষণে। বিশেষ দায়িত্বপ্রাপ্ত হতে হয়। ফার্স্ট এইড বক্স নিয়ে বাস্কেটবলের মাসিক বেতন 5,000 ইয়েনের টালি খাতা আর টাকার খাম নিয়ে বসে গেম কোর্টের দিকে নজর রাখতে হয়। বুলা গিয়ে দেখে কাজ খুব দুরূহ না। যার টাকা দেবার সে নিজের কোথায় সিগনেচার করতে হবে দেখে খাম বুঝিয়ে দেয়। ব্যথা পেলে বাচ্চারা নিজেরাই জানে কোন স্প্রে, কোন ব্যান্ডেজ বা কোন আইস ব্যাগ লাগাতে হবে। সবাই তাকে দেখিয়ে দেয়। সে কেবল এসবের জিম্মাদার সেদিনের। ওরা প্রথম দিনে নির্ধারিত সময়ের বেশ একটু আগে গিয়েই বসে বসে দেখে যায় বাচ্চারা কি কঠিন পরিশ্রম করছে। প্রথমে অনেকক্ষণ লাইন বেঁধে দৌড় দৌড়, এরপর বাস্কেট ডিবলিং প্র্যাকটিস করে করে বল লাইন ধরে ধরে সবাই কোর্টে ঢোকাতে চেষ্টা করে। তোতন আর সবার তুলনায় মাঝারি গড়নের, কিন্তু বল অনেকবারই কোর্টে ঢোকাতে সক্ষম হয়। নির্দিষ্ট সময়ে যারা যারা মেইন টিমে খেলতে চান্স পেয়ে গেছে তারা ক্লাবের জার্সি গায়ে দিয়ে 2 টিমে ভাগ হয়ে ম্যাচ শুরু করে দেয়। তোতনেরা আশেপাশে থেকে খেলোয়াড়দের পানি এগিয়ে দেয়া, টাওয়েলে মুছে দেয়া, এটা সেটা 5 ফরমাস মতন করতে থাকে। তোতনের নিষ্ঠার কোনো অভাব নেই। হয়তো খুব শীঘ্রই তোতন মূল টিমে চান্স পাবে। মাঝে মাঝে অফিসে ব্যস্ততার কারণে বুলা যেতে পারে না। 2-3 মাস গ্যাপ পড়ে যায়। কিন্তু গেলেই খেয়াল করে তোতন খুব চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু ওর সাথে অনেকেই মূল টিমে মাঝে মাঝেই খেলছে, কেউ নিয়মিত খেলোয়াড় হয়ে গেছে। কিন্তু তোতন তখনও সাইড লাইনে 5 ফরমাস খাচ্ছে। ইউনিফর্ম পাওয়া তো অনেক দূরের কথা। বোলা ভেবে নিতে চেষ্টা করলো নিশ্চয় এদের কোনো হিসাব নিকাশ আছে। তার কাছে তো নিজের ছেলেকে ভালো মনেই হবে। কিন্তু কোচ তো জানেন দলের জন্য কোনটা বা কে ভালো মন্দ। কিন্তু মনের ভিতর থেকে খটকা যায় না। বিশেষ করে তোতনের সাইড লাইনে থেকে মূল খেলোয়াড়দের পানি দেয়া, বাতাস দেয়া, 5 ফরমাস খাটতে খাটতে ফ্যাল ফ্যাল করে ম্যাচ দেখে যাওয়া। আগের দিকে এই 5 ফরমাস সে বেশ নিষ্ঠার সাথেই করত, কিন্তু এখন তার চেহারায় স্পষ্ট উদাসীনতা। বুলার বুকটা ছ্যাদ করে উঠল। তখন আবার নেহাল এসেছে ঈদে। সে বাসায় ফিরে নেহালকে কিছু জানালো না, কিন্তু নেহাল কয়েকবারই জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। আর চোখে বরং বুলা তোতনকে খেয়াল করতে লাগলো সন্তপনে, গভীর দৃষ্টিতে। ছেলে এখন আগের চেয়ে অনেক সকালে বের হয়, ফিরতেও প্রায় আধা ঘন্টা দেরি। জিজ্ঞেস করলে জবাব আসে সকালে সবার আগে গেলে আর সন্ধ্যায় সবার শেষে কোর্ট ফাঁকা পাওয়া যায়, তাই তখন সে বাস্কেটবল একা প্র্যাকটিস করতে পারে। কেন এত বেশি বেশি করতে হচ্ছে? তাহলে আমি টিমে চান্স পেতে পারি। কেউ বলেছে এটা? কোচ বলেছে? না, সেনসেই বা টিচাররা তো সবসময়ই বলে বেশি বেশি করে খাটতে, প্রতিদিন আগের দিনে চেয়ে নিজেকে ছাড়িয়ে যেতে। বুলার শুনে ভালো লাগলো, কিন্তু নিজের অজান্তেই যেন বুকে সূচ বিঁধে আছে। পরের বার ইচ্ছে করেই নেহালকে পাঠালো। সে হয়তো এই নিয়ে খুব বেশি ভাবছে। ভেবে ভেবে নিজেও অবসাদগ্রস্ত হচ্ছে। হয়তো ছেলের উপরও নজরদারি করছে। কিন্তু সেদিন নেহাল
ফিরছেই না। বুলা কয়েকবার ফোন করলো, কিন্তু নেহাল ফোন ধরল না। দুশ্চিন্তার কিছু নেই এই নিরাপদতম দেশে। তবুও নেহাল ফিরল থমথমে মুখে। ভিতরে যেন জমাট কালো মেঘ। উপরে কম্পিউটারের স্ক্রিন সেভারের মতো আলো দিয়ে স্বাভাবিক থাকার অপচেষ্টা। কোনো কথা না বলে হাত মুখ ধুয়ে ছেলেকে সাথে নিয়ে খেতে বসল। বুলা এক মুহূর্তের জন্য নেহালের মুখ থেকে দৃষ্টি না সরিয়ে খাবার বেড়ে দিল। নিজের খাবার মাখাতে লাগলো। খুব একচোট অভিনয় বাবা মা ছেলের সাথে করে গেল। কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, খেলা। বুকের কাছে দম ধরে রেখে কাবাডি 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 বলে যাওয়ার মতো। ঠান্ডা মাথায় টেবিল গুছিয়ে রান্নাঘর গুছিয়ে ঘরে ঢুকে বসতে বসতেই নেহাল মুখ খুলল। তুমি তো আমাকে কোনোদিন বলনি ছেলেটা ওর ক্লাবে এভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আশ্চর্য, তুমি মা হয়ে চুপচাপ হজম করে গেছো। তুমি তো জাপানি ভালোই বলতে পারো। বুলার বুঝতে কিছু বাকি থাকলো না। তার আশঙ্কা অমূলক ছিল না। পারি, কিন্তু এদের কালচার তো জানি না। জানোই তো, এরা সব গোপন রাখে। স্কুলে ট্রেনিং দেয় ততনদের এভাবে যে তুমি তোমার মনের 70 ভাগ গোপন রাখবে, 30 ভাগ প্রকাশ করবে। তো কি করে বুঝবো কি হিসেবে ছেলেটা এখনো সাইড লাইনে? নেহালের গলার স্বর এবার চড়ে গেল। কি হিসাবে মানে? বিদেশি হিসাবে। তার আবার সাদা চামড়ার বিদেশি না বা কালো চামড়ার ইংরেজও না, সেফ বর্ণ বৈষম্য। বলা কিছুক্ষণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। বোঝার চেষ্টা করলো নেহালের কথায় যুক্তি কতটা আর আবেগ কত ভাগ। আজ 9 বছরের উপর সে এই দেশে আছে। কোনোদিন এসব এভাবে চোখে পড়েনি। আজ নেহাল ছেলের ব্যাপারে আবেগ তাড়িত হয়ে কিছু বললেই সে অন্ধের মতো মেনে নিতে পারে না। নেহাল অনেক পরে এখানে এসেছে। ভাষা শিখতে পারেনি বলে এদেরও ভালো বোঝেই না। ও ভালো বোঝেই না। নেহালি আবার মুখ খুলল। আমি খেলা শেষে তোতনকে দিয়ে কোচকে বলালাম আমি তার সাথে কথা বলতে চাই। বুলা বেশ বিস্মিত হলো এত দ্রুত অ্যাকশনে গেছে দেখে। কোচ কথা বললেন? হ্যাঁ, বলবে না? ওর বাপ বলবে। আমি জিজ্ঞেস করলাম ওকে এখনো মেইন টিমে কেন নেওয়া হচ্ছে না, ওর ঘাটতি কোথায় আর তা কিভাবে উত্তরণ হবে। কি জবাব দিল? বুলা উত্তেজনায় ফেটে যাচ্ছে। কি বলবে, সব তো অভিনেতা। আমতা আমতা করে বলল আরো খাটতে হবে। আমি বললাম আরো খাটা বলে তো কোনো মানদণ্ড নেই। একটা মানদণ্ড তো ফিক্স করো। তোতনের চেয়ে পারফরমেন্সে অনেক খারাপ ছেলে মেইন টিমে চলে গেছে ওর ক্লাস থেকে। ওর কি সমস্যা যে ওকে এক্সট্রা খেলোয়াড় হিসেবে ও নিচ্ছ না? ইউনিফর্মও পায়নি। তখন বলে সামনের মাসে কি এক ম্যাচ আছে, সেখানে ওকে এক্সট্রা খেলোয়াড় হিসেবে ট্রায়াল নিতে পারে। যদি ভালো করে তো মেইন টিমে নেবে হয়তো। তারপর আমি বললাম হয়তো আবার কি? মেক ইট আ ডিল। ও যদি ম্যাচে স্কোর করে তো ওকে নিতেই হবে তোমার মেইন টিমে। না হলে আমি আমার ছেলেকে তোমার ক্লাব থেকে নিয়ে দরকার হলে অন্য স্কুলের টিমে দেব। চাই কি স্কুলই পাল্টে দেব। ঠিক করেছো, কিন্তু স্কোর যদি না করে? শোনো, আমি তুমি তো এই খেলা জানি না। তো সে যদি বুঝ দেয় ভুজুং ভাজুং দিয়ে যে পারফর্ম ভালো করেনি, তাই মেনে নিতে বাধ্য। কিন্তু স্কোর করলে তো আর কিছু বলার নেই। কিন্তু ও তো ডিফেন্সে খেলে, বল তৈরি করে দেয়, নেটে ছোড়ে না। খুব কমই শ্যুট করার সুযোগ পায়। যত কমই পাক, একবার পেলেও করবে। আমি ওকে এভাবেই বলেছি। আর এ ম্যাচে না পারলে আরেকবার দেখবে, যদি ওর মন মানাতে পারে। আমি আমার ছেলেকে একটা হারা গেমের পেছনে সময় নষ্ট করতে দেব না। আমি অবশ্যই এই বৈষম্য মেনে নেব না। আহা, শিওর হয়ে গেছো নাকি যে বৈষম্যই করেছে? হ্যাঁ, হয়ে গেছি। কারণ আমার জেরার মুখে কোচ বলেছে যে ও বিদেশি, কবে না কবে চলে যাবে। তৈরি খেলোয়াড়কে টিমে তার অপরিণত অবস্থায় হারাবে। টিম তার অপরিণত অবস্থায় হারাবে।
আমি বলেছি, তুমি তো আমাদের জিজ্ঞেস করতে পারতে যে আমাদের কি ভিসা, কতদিন আছি। বুলা দীর্ঘশ্বাস ফেলল। এরা বিদেশি দেখলেই প্রশ্ন করে কতদিনের জন্য এসেছে। কামনাই করে সে যেন দ্রুত চলে যায়, থাকলে এদের কালচার নষ্ট করবে। শুধু কড়া বিনয়ের মোড়কে এদের তীব্র জাত অভিমান ঢাকা পড়ে থাকে। না হলে জার্মানদের চেয়ে এদের বর্ণবাদ কম ছিল না হয়তো। নেহালের আত্মবিশ্বাসে চির পড়ল না। তোতন এক চান্সে জার্সি পেয়ে গেল। নেহাল ততদিনে দেশে ফিরে গেছে ছুটি কাটিয়ে। এখন টুর্নামেন্টে খেলতে প্রায় প্রতি উইকেন্ডেই বিভিন্ন স্কুল, এমনকি বিভিন্ন শহরে বা অন্য বিভাগেও যেতে হয় প্রতি রবিবার। বাবা মায়েদের দায়িত্ব থাকে ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার। পার্কিং সমস্যার কারণে দলের চেষ্টা থাকে এক গাড়িতে বেশি বেশি বাচ্চা নেয়া। নির্দিষ্ট সংখ্যক সিটের বেশি তো আর বসা যাবে না। 7 সিটের গাড়িতে ড্রাইভার ছাড়া আর 6 জনই চড়বে। তাই যে বাবা মায়ের গাড়ি ছোট, তারা 7 সিটের অন্য কারো গাড়িতে বাচ্চা তুলে দিয়ে তেলের পয়সা শেয়ার করে। বুলাদের গাড়িও ছোট, 4 সিটের। তাই মাঝে মাঝে বুলা, তোতন আর কাউকে নিয়ে খেলা দেখতে যায়। নেহালের আতঙ্ক, না গেলেই আবার ওরা সাইড লাইন করে দেবে ছেলেকে। যদিও ছুটির দিন রাজ্যের কাজ ফেলে বুলা যেতেই চায় না সারাদিনের এই ম্যাচ দেখতে। বাঙালি দাওয়াত, গেট টুগেদার, ঈদ, পহেলা বৈশাখ ইত্যাদির পুনর্মিলনীতে আগে দেখতো বাঙালি বাচ্চাগুলো স্কুলের 3য় 4র্থ শ্রেণীতে উঠেই আর যেতে চায় না, খেলার সঙ্গী পায় না। আর তাদের তোতন এখন যেতেই পারে না। তার বাস্কেটবলের ক্লাব আর টুর্নামেন্ট। বলা তিতি বিরক্ত হয়ে গেল, কিন্তু তোতন খুব শীঘ্রই দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠল এবং ক্লাস 4-এ উঠেই সে সহ অধিনায়কত্ব পেয়ে গেল। তখন তোতন ক্লাস 5-এ। নেহাল পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আবার 3 বছরের জন্য এসেছে। তোতন দলের ক্যাপ্টেন্সিও মাঝে মাঝে পায়। কনকনে এক শীতের রাতে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ব্যাগ আর হাত ভর্তি ট্রফি নিয়ে ফিরল সেদিন তোতন। ঘরে ঢুকে যত্ন করে ট্রফি টেবিলে রেখে হাত মুখ ধুতে চলে গেল। বুলা নেড়েচেড়ে দেখে সব জাপানি ভাষায় লেখা। শুধু ওদের দলের নাম লেখা আর কোন ম্যাচ সেটা পড়তে পারল। এটা কি রে? বুলা গলা চড়িয়ে জিজ্ঞেস করলো। আসি। তখন কিছু সার্টিফিকেট লাল রিবনে বাঁধা আর 2টো মেডেল নিয়ে এলো। সব টেবিলে রেখে বোঝালো, ট্রফিটা হলো আমার ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। ক্যাপ্টেন হিসেবে এটা আমার কাছে থাকবে। আর এই মেডেল আর সার্টিফিকেট হলো আমি এই বছর এই শহরের প্রাথমিক স্কুলের সেরা বাস্কেটবল খেলোয়াড় হয়েছি। নেহাল টিভির নিউজ দেখছিল, বন্ধ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বুলা অনেকক্ষণ পর ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করলো, ম্যাচ গেল রবিবার হয়েছে? না, ওই যে আমরা 3 দিনের ট্যুরে গেলাম যে ইন্টার জাপান ম্যাচে, সেই সপ্তাহে। আজকে ট্রফি তুলে দেওয়া হয়েছে আমাদের। সবাই গিয়েছিল? হুম। কেউ জিজ্ঞেস করেনি তোকে বাবা মা কোথায়? না, জানেই তো আমার মা কাজ করে, ব্যস্ত। আমরা বিদেশি, তাই তোমরা সব কথা বুঝবেও না। তাই তোতন খাওয়ায় মন দিল। বুলা ঝাপসা চোখে নেহালের দিকে তাকালো। নেহাল নিঃশব্দে এসে বুলার কাঁধে হালকা চাপ দিয়ে তোতনের মাথায় হাত বুলালো। কংগ্রাচুলেশন বেটা। সেলিব্রেট করবি না? পিৎজা খেতে যাবি পাপ্পা চিনোতে? তোতন ফিক করে হেসে ফেলল। খাওয়া তো শুরু করে দিলাম। আচ্ছা, কালকে যাব। কোনো ডিমান্ড নেই, জিদ নেই, আবদার নেই। এমন ভালো নেহাল বা বুলা কোনোদিনও কি ছিল? নাকি এটা এই দেশের শিক্ষার গুণ? কোন আশীর্বাদে এমন ছেলে তাদের ঘরে এলো?
ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তবে তুমি তোমার প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে? এলিমেন্টারি এলিমেন্টারি স্কুলে শেষ গ্রেডে, মানে ষষ্ঠ শ্রেণীতে উঠে ধীরে ধীরে নতুনদের হস্তান্তর করার জন্য তৈরি করাও শুরু হলো খেলার পাশাপাশি। স্কুল শেষের মাস তিনেক আগেই ক্লাব থেকে ছুটি। এবার ক্লাবের পক্ষ থেকে ওদের ফেয়ারওয়েল, ঘনিষ্ঠ পরিসরে পার্টি। ক্লাবের মেইন টিমে ঢোকার পর, বিশেষ করে ক্যাপ্টেন হবার পরেই বুলা খেয়াল করেছে অভিভাবক, সহকোচ সবাই বুলার সাথে বেশ শ্রদ্ধা নিয়ে কথা বলে। বড় বড় চোখ করে তোতনের পরিচমের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে। বাসায় ওকে কি খাওয়ানো হয়, কি দেয়া হয় জিজ্ঞেস করে। বুলা খুবই বিব্রত হয়। জাপানি মায়েদের 10 ভাগের 1 ভাগও তো সে ছেলের জন্য করতে পারে না। ছেলে তো নিজে নিজেই মানুষ হচ্ছে। আজও সে সেই শ্রদ্ধা বিস্ময়ের চূড়ান্ত দেখল। ভোজন আর আলাপ পর্বের পর বক্তৃতা পর্ব। জুনিয়ররা বিদায়ী অগ্রজদের হাতে উপহার তুলে দিল। ক্যাপ্টেন তোতনের হাতে সবচেয়ে বড় উপহার, কার্ডে লেখা শুভেচ্ছা বাণী। সেই সাথে সব জুনিয়র একে একে তাদের ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে বলল তারা তোতন হতে চায়। কোচ, সহকোচ উপহার বিনিময় করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ভাষা অনেকটাই বোঝে না, কিন্তু সবকিছু ভাষায় বোঝার দরকার পড়ে না। চোখের জলের ভাষা সর্বজনীন বলেও সেই ভাষায় ভিজে গেল। মাত্র 11 বছর বয়সেই তার ছেলেটা ভিন দেশে তার অর্জন দিয়ে এতগুলো মানুষকে কাঁদাতে পারল, উদ্দীপিত করতে পারল। এত আনন্দ রাখার জায়গা কই? হরিষে বিষাদ। এখন জুনিয়র হাই স্কুলে যেতে একই এলাকার নির্দিষ্ট হাই স্কুলে যাওয়া যাচ্ছে না, কারণ জাপানের ভিতর বাস্কেটবলে সেরা স্কুলটি অতি সৌভাগ্যক্রমে এই শহরেই, কিন্তু অন্য প্রান্তে। তাই জাপানের নিয়ম অনুযায়ী সেই স্কুলে যেতে তাদের বাসা পাল্টাতে হবে, এবং সে এক বিশাল কর্মযজ্ঞ। কিন্তু বুলা এবং নেহাল এই কষ্ট ছেলের বিশাল অর্জনের পুরস্কার হিসেবে মাথা পেতে নিল। ষষ্ঠ শ্রেণী শেষ হলেই প্রাথমিক স্কুলের পাঠ শেষ। এরপর নির্দিষ্ট সময়ে গ্র্যাজুয়েশন সেরেমনি। আগমনের দিনের মতোই সুন্দর পালাক্রমে সব অনুষ্ঠান। সেকশন অনুযায়ী নাম ধরে ডেকে ডেকে সবাই লাইন ধরে প্রধান শিক্ষকের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করলো। এরপর আরও কিছু গান, সমবেত সঙ্গীত। পারফরমেন্সের পর সবাই টিচারের পেছন পেছন লাইন বেঁধে ক্লাসে গেল। পেছনে পেছনে অভিভাবকরাও, ঠিক শুরুর দিনের মতোই। তফাৎ কেবল আজ শ্রেণী শিক্ষক ক্লাসে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ দিতে দিতে কান্নায় ভেঙে পড়ছেন। আবারও সেই চোখের জল, রংহীন বিবর্ণ এক নোনা জল, যার ভাষা সবাই বোঝে আর সবচেয়ে বেশি ছোঁয়াচে। ভাষা বদলে বানের জলের মতো টাকা বেরিয়ে গেল। ওয়ার্ড অফিসে কত কিছু পরিবর্তন আর পর্বত সমান কাজ। সব গুছিয়ে নেবার আগেই তোতনের জুনিয়র হাই স্কুলের ক্লাস শুরু। জুনিয়র হাই স্কুল হচ্ছে ক্লাস 7, 8 ও 9 মিলে। প্রাথমিক স্কুলের মতোই স্বাগত অনুষ্ঠান। বাস্কেটবল ক্লাবের আরও ব্যস্ততা বেড়ে গেল। তখন তোতনের দেখা বাইরের কেউ কি পাবে? বুলা নেহালের পাওয়াই দায়। ছেলের যেন কথা বলার সময়ও নেই। এর মধ্যেই নেহাল খেয়াল করে ছেলের কি সুন্দর বডি, বিল্ডারদের মতো ফিগার গড়ে উঠেছে। ক্লাস 5-এ থাকতেই বাসায় নোটিশ আসে যে স্কুলে স্বাভাবিক যৌন শিক্ষার ক্লাস হবে। আরও জানতে চাইলে সে উপদেশ বা আলোচনার জন্য কোথায় যেতে পারে এমন 2-একটা অর্গানাইজেশনের লিফলেটও আসে। বুলার খুবই ভালো লেগেছিল যে এসব গুরুত্বপূর্ণ বিষয় স্কুল থেকেই শিখিয়ে দেবে, যা জীবনের জন্য জানা খুবই প্রয়োজন। এবং সেই বয়ঃসন্ধির সময় শরীর ও মনের ব্যাপক পরিবর্তন হয়, তা শুধু ডাক্তার না,
একজন শিক্ষিত সচেতন মানুষ মাত্রই জানে। কবিগুরুও লিখেছেন, বারে র বার, মানে বারোতে পা দিলে সব কিছুই অন্যরকম। তার বেড়ে ওঠার সাথে সাথেই মনোজগতেও সব কিছু অস্থির, অন্যরকম, অচেনা, অস্বস্তিকর লাগে। সে নিজেও বুঝতে পারে না, আর তাই এতে অভ্যস্ত হতে পারে না। পদস্খলন এই সময় থেকেই হবার আশঙ্কা শুরু। তাই গোড়াতেই আগাছামুক্ত, কীটমুক্ত পদস্থলন এই সময় থেকেই হবার আশঙ্কা শুরু। তাই গোড়াতেই আগাছামুক্ত, কীটমুক্ত করে ফসলের মতো সন্তানকে বিশেষ যত্ন করতে হবে। এ নিয়ে সংকোচ বা গোপনতা তার ভিন্ন উপায়ে কুশিক্ষা বা অশিক্ষা লাভের পথে খুলে দেয়। আর স্কুলে এসব শিক্ষা অনেক দেশে চালু হলেও বুলা পড়েছে, শুনেছে যে এই শিক্ষা নাকি কেবল শারীরিক মিলন কিভাবে হচ্ছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া শেখানো হয়। কিন্তু নারী পুরুষের প্রতি সহজাত আকর্ষণের সাথে সাথে পারস্পরিক শ্রদ্ধা, মানবীয় আবেগ এবং এর নিয়ন্ত্রণ, এসব শেখানো হয় না। জাপান এশিয়ান দেশ এবং আপাতত ভাবে বাংলাদেশের চেয়েও রক্ষণশীল সমাজ। আজ অবধি সে কোনো ছেলে মেয়েকে হাতে হাত রাখতে দেখেনি প্রকাশ্যে। সেই দেশে এসব নিয়ে এভাবে বলার কথা না। প্রেম, ভালোবাসা বোঝানোর মতো রক্ষণশীলতার ঊর্ধ্বে উঠতে পারার কথা না। আর এসব আমাদের ধর্মীয় বিধিবিধান দিয়েও তাকে বোঝাতে হবে। হাই স্কুলে পড়ার সময় একদিন বুলা ছেলের অবসর খুঁজে পেয়ে ঘরে গিয়ে ধীরে ধীরে কদিন খুব আড্ডা জমায়। মা ছেলের গল্পের সাথেই একদিন বুলা ছেলেকে মাথায় হাত বুলাতে বুলাতে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, আব্বু, তোর হাতের নিচে, তারপর পেশাবের জায়গায় অনেক চুল হচ্ছে না এখন? তুই তো অনেক খেলিস, অনেক ঘামিস। ঠিকমতো বেশি বেশি পরিষ্কার না করলে ঘাম জমে গন্ধ হবে, জীবাণু হবে, ঠিক না? হুঁ। তো তুই কি ওসব চুল নিয়মিত কাটতে হয় জানিস? হুঁ, জানি, আমার ক্লাসে বলেছে। আমার বন্ধুরাও পরিষ্কার করে লোম চাষে মাসে একবার। তুই কি দিয়ে ক্লিন করিস? আমাকে তো রেজার কিনে দাওনি। ওহ, হ্যাঁ, কিনে দিলে পারবি নিজে, নাকি বাবা দেখিয়ে দেবে? না, পারবো। সেভ করা বাবাকে দেখাতে হবে। সে আগে তোর গোপ গজাক ঠিকঠাক। হুঁ। আর শোন, রাতে ঘুম ভালো হয় তো? হ্যাঁ তো, কেন? আমার ঘুম তো সবসময়ই ভালো, বাবার মতো। না, বলছি রাতে স্বপ্নে কিছু দেখে মেইল অর্গান দিয়ে ঘন পানির মতো কিছু বের হয়। ওয়েট ড্রিম বলে বলে যাকে। তদিন একটু থতমত খেলো। ওর মাথা লাল হয়ে গেল যেন। এতে লজ্জা পাবার কিছু নেই আব্বু, এসবই স্বাভাবিক। এসব কিছুই অ্যাডোলেসেন্স, বয়সন্ধির চিহ্ন। এমন কিছু দেখলে খুব ভালো করে সাবান দিয়ে গোসল করবি বা কোমর থেকে পা পর্যন্ত ধুয়ে নিবি। না হলে রোগ জীবাণুও হবে। আবার ওসব না ধুলে অজুও হবে না। ঠিক আছে আব্বু? তোতন স্বাভাবিকভাবেই মাথা নাড়ল। আর শোনো আব্বু, ক্লাসে বা রাস্তায় মেয়েদের তো ভালো লাগে নিশ্চয় না? এটাকে বলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। কিন্তু ওদেরকে শ্রদ্ধাও করতে হবে। মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, সব মানুষকেই প্রথমে শ্রদ্ধা করবে। আর ওদের সাথে সিনেমার মতো প্রেম ফিল করার বয়সও তোমার হয়নি। এই বয়সে খালি সিনেমা দেখে ফ্যান্টাসি হয়, মনে হয় আমিও বড় হয়ে গেছি। অনেক সময় লাগে বুঝতে। জানতে হবে যে সত্যিই কাউকে সব দিক থেকে তোমার ভালো লাগে কিনা। তার সাথে কথা বললে, তার সাথে সব শেয়ার করতে ভালো লাগে কিনা। সুন্দর মেয়ে পেলেই প্রেম করে বন্ধুদের দেখিয়ে দেবে, এর মতো গাধামি আর কিছুই নেই। নিজেকেই নিজে বোকা বানাবে। আর যদি এই করতে গিয়ে সম্পর্ক সিরিয়াস হয়ে যায়,
তো সারা জীবন পস্তাতে হবে। আর আমাদের ধর্ম মতে তুমি বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, প্রেম করলেও। ঠিক আছে বাবা? তোতন আবারও বুঝদার মাথা নাড়ল। আরও কিছুক্ষণ গল্প করে বুলা উঠে আসে। ছেলে ব্যস্ত, তার নিজেরও সকালের প্রস্তুতি আছে। নেহাল বুলার কথা শুনে প্রায় চোখ কপালে তুলল। আজকে উঠে চাপা কণ্ঠে ফিসফিস করে, তুমি এসব কথা তোতনকে জিজ্ঞেস করেছো? এসব কথা মেয়েরা নিজেদের ভেতরেও আলাপ করতে পারে, এমন তো জানা ছিল না। হ্যাঁ, করে না তো? করে ফিসফিস। লুকিয়ে চুরি করে নিষিদ্ধ কিছু দেখে শুনে বা জোগাড় করে বিকৃত ধারণা লাভ করে। ফ্যান্টাসি করতে গিয়ে, বাহাদুরি দেখাতে গিয়ে বিপদে পড়ে। ছেলেরা অনেক বেশি করে, মেয়েরা কম। আর অনেক ছেলে মেয়েই এসব জানতে চাওয়াও গুনাহ মনে করে। কারোর সাথেই শেয়ারের তো প্রশ্নই আসে না, শুনলে কান বুজে রাখে। উদাহরণ আমি নিজেই। অনেক অনেক কপাল ভালো যে তৃতীয় বিশ্বের মেয়ে হয়েও ঘরে বাইরে সরাসরি কোনো যৌন নির্যাতন বা বিকৃতির শিকার না হয়েও এ পর্যন্ত আছি। আমাদের আত্মীয়ের এক ছেলে শিশু এমন নির্যাতনের শিকার হয়েছে নিজের মাদ্রাসার শিক্ষকের কাছে। আর এক মেয়ে শিশু হয়েছে নিজের ঘরে আঙ্কেলদের হাতে। কাজেই ওদের এসব এখনই জানতে হবে, যাতে নিজেও ভুল না করে বসে বা অন্য কারো ভুল থামাতে পারে। না বুঝেই কারো ভুলের শিকার না হয়ে বসে। না বুঝেই কারো ভুলের শিকার হবে, এটা আবার কেমন কথা? বুলা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। অতি স্পর্শকাতর বিষয়ে ছেলেকে খুব যত্ন করে বুঝিয়ে এসে এখন প্রাপ্তবয়স্ক এক মানুষের সাথে একই সাতকাহন। আসলেই প্রাপ্তবয়স্ক আর প্রাপ্ত মনস্কতে অনেক ফারাক। ফের ধীরে ধীরে শুরু করে। অপরিণত বয়স শুধু না, পরিণত বয়সে ও কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটাতে সে কেবল ব্যবহৃত বা ভোগ্য হয়েছিল, মানুষ নিজেও অনেক সময় বুঝতে পারে না। অনেকে পরিণত বয়সে প্রাপ্ত মনস্ক হয়ে পেছনের দিকে তাকিয়ে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। অনেকে নিজেকে ক্ষমা করতে পারে না, মনের ওই অংশটা নিজের সাথে যুদ্ধ করতে থাকে। বড় দুরূহ এবং করুণ সেই অবস্থা। আমি তোতনকে এসব থেকে বাঁচাতে চাই। বাঁচাতেই কাঁচাতেই বাস নোয়াতে হয়। নেহাল স্থির চোখে বুলাকে দেখছে। সেই স্থির চোখের মনিটাই কেবল বুলার দিকে স্থির, দৃষ্টি তার বহুদূরে। হয়তো কোনো সুদূরের বিস্তৃত বা সুপ্ত চিতি, নিজের বা নিজের কারো। বুলা জানতে চায় না। প্রতিটি মানুষের কিছু নিজস্ব স্পেস থাকা দরকার। বুকের ভিতরে কোনো সুপ্ত নুড়ি কারণে অকারণে বাজলে বাজুক। সেই রিন রিন শব্দ এক একজনের পায়ে এক এক রকম বাজে। অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গিনী হলেই সেসব সুর সে ছাপিয়ে যেতে পারবে। এটা তো কম্পিউটারের প্রোগ্রাম না, বা ইলেকট্রনিক গ্যাজেট না যে iPhone 7 এসেছে, তো তাতে 6-এর সব গুণসহ আরও অভিনব কিছু। অনেক অনেক মিল নিয়েও প্রতিটা মানুষই আলাদা। আবার একেবারে ভিন্ন মানুষেও পাওয়া যায় অনেক অভিন্নতা। অনেক অনেক মিল নিয়েও প্রতিটা মানুষই আলাদা। আবার একেবারে ভিন্ন মানুষেও পাওয়া যায় অনেক অভিন্নতা। সেদিন হঠাৎ অফিস থেকে ফিরেই নেহালের ডাক। বুলা, কাল মাহমুদ ভাইয়ের সাথে দেখা। ও তাই? কোথায়? ল্যাবে? না, একটা কনফারেন্সে এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টের। তো কথায় কথায় বলছিলেন। তারপর যা বলল তার মোদ্দা কথা হচ্ছে, তোতনদের ক্লাস 9-এর মাঝামাঝিতে এসে সেন্টার এক্সামের টেস্ট পরীক্ষা হবে, এবং এর আগে হবে প্রথম স্কুল ফাইনাল পরীক্ষার মতন এক্সাম। এ পর্যায়ে কেউ কেউ নাকি কোচিংয়েও যায়। মাহমুদ ভাইয়ের ছেলেটা তো বাস্কেটবল বা এমন কোনো ক্লাস জুনিয়র হাই স্কুলে এসে খুব বেশি দিন
করেনি, তাই ক্লাস 8 থেকেই নাকি কোচিংয়ে গিয়েছিল। বুলা চমকে ওঠে। এই দেশেও এসব কোচিং প্রথা? নেহাল বোঝায়, না, পার্থক্য আছে। এটা শিক্ষক ওদের বা অন্য কোনো স্কুলের না, যে ওকে জোর করবে, যে তার কাছে না পড়লে মার্কস কমিয়ে দেবে এক্সামের। আসলে সেই সুযোগই নেই। এটা ভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ দ্বারা পরিচালিত হয়। এগুলো প্রাইমারি লেভেলেও আছে। প্রতি ক্লাস শেষে ক্লাস পারফরমেন্সের যে একটা রিপোর্ট অভিভাবকেরা পান, সেটা দেখে যারা তার বাচ্চা যে বিষয়ে খুব বেশি দুর্বল মনে করেন, তারা কেউ কেউ ওই বিষয়ের জন্য কোচিংয়েও দেন। পাশের শহরের ইউনিভার্সিটির টিচার ইমরাত ভাইয়ের 2 ছেলে মেয়েও এরকম কোচিংয়ে যেত। বুলার এসব মনে পড়ল। খুব অবাক হয়েছিল প্রথমে শুনে। ওনারা অবশ্য জাপানিজ পড়তে পাঠাতেন। শুনে সেও ভেবেছিল তোতনকে দেবে কি না। তো তোতনের তো সময় নেই। তো এখন উপায়? তোতন তো পড়ার তেমন সময় দেখি পায় না, সময়ই দেখে পায় না। স্কুলের পর বাস্কেটবল করে ক্লান্ত হয়ে ফিরে সেই ভোর 7টায় বের হয়, ফিরে 8টার পর। খাওয়া গোসল সারতেই 2-1 দিন আধ খাওয়া রেখে টেবিলেই ঘুমিয়ে যায়। বুলা গিয়ে শুইয়ে দিয়ে আসে। নেহালের কপালে চিন্তার রেখা। মাথা চুলকে চোখ সরু করে কিছুক্ষণ ভেবে গেল। আসলে কাকে যে জিজ্ঞেস করি। এখানে বাঙালি তো কেউই নেই। এক আছেন মাহমুদ ভাই, আর সাফায়েত ভাইয়ের বাচ্চারা তো অনেক বড় হয়ে চাকরি বাকরিতে লেগে গেছে। ওনারা ওনার মনে আছে কিনা এসব? আমি কি একবার ওদের টিচার বা মায়েদের সাথে আলাপ করব? নেহালের এবার চিন্তার মাত্রাটা বেশি। মনে হয় মাহমুদ ভাইয়ের কথায় তার ভয় ধরে গেছে। তখন যদি ভালো হাই স্কুল না পায়। সে খোঁজ নিয়ে যতটুকু বুঝেছে, এই ফাইনাল এক্সাম আর বোর্ড এক্সামের প্রাপ্য নম্বরের উপর ভিত্তি করে বোর্ড কর্মকর্তা এবং ওর শ্রেণী শিক্ষক নির্ধারণ করে দেবেন ও কোন লেভেল বা গ্রেডের কোন স্কুলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এদের এই মান যাচাই নির্ভুল হয় বা হতেই হয়। বাচ্চা প্রথমে তার গ্রেডের একটা বেসরকারিতে পরীক্ষা দেবে, না হলে ওর জন্য নির্ধারিত 2য় গ্রেডের স্কুলগুলোতে। কাজেই সুযোগ খুব টায় এবং যে হাই স্কুলে সে চান্স পাবে, সেখানেও শেষ ক্লাসে এভাবেই নির্ধারিত হবে কোন ইউনিভার্সিটিতে ও পরীক্ষা দিতে পারবে। এজন্য ইউনিভার্সিটির ফিও নাকি অনেক বেশি ধরে, যেন সামর্থ্য থাকলেও বেশি জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াতে না পারে। আর বোর্ড কর্মকর্তাদের এই যাচাইয়ের দক্ষতা থাকতেই হবে। এমন শত জায়গায় ভর্তি পরীক্ষা শুধু ভোগান্তিই না, এতে ছেলেপেলেদের মনোবলও ভেঙে যায় বারবার ব্যর্থ হওয়ায়। জুনিয়রে আসার পর এখন তোতনদের নিয়মিত হোমওয়ার্ক দেয়, আর ক্লাস পরীক্ষাও হয়। খাতা দেখিয়ে সাইন নিয়ে যায় ও। রুটিন মাফিক পরদিন যে হোমওয়ার্ক, সেই বইও বাসায় নিয়ে যায়। কিন্তু তাকে পড়তে তো প্রায় দেখেই না, মানে সময়ই তো পায় না। ক্লাসেই ওদের পড়িয়ে ফেলে। তখনই মনে হয় পরীক্ষাও নেয় বা পরের ক্লাসে। নিজেকে বুলার খুব অপরাধী মনে হয়। ছেলেটা একেবারে ফি সাবিলিল্লাহ চলছে। নিজেদের পাগল দৌড়ের এক পরবাসী জীবন। অফিস করে বাসায় ফিরে আরেক দপ্তর চালু। তাতে বাজার, রান্না, কোটা বাসা, ধোয়া, লন্ড্রি, ঘর পরিষ্কার কি নেই। নিজের নামাজ কালামও আছে। ছেলেটার খাওয়া, জামা কাপড় ঠিকঠাক আছে কিনা, এটুকু ছাড়া আর তেমন কিছুই দেখা হয় না। দেশে হলে ঘাড়ের উপর পড়ে থাকতে হতো জেলখানার জেলারের মতো। এখানে স্কুলেই সব করিয়ে শিখিয়ে দেয় বলে একেবারেই হাল ছাড়া গরুর দশা বাচ্চাটার। না, অসম্ভব। কালই এক জাপানিজ মাকে ফোন করতে হবে।
নেহাল একদিন বলে, তুমি সকালে তোতনকে একটু বলো তো ওর ক্লাস টিচার বা প্রিন্সিপাল ইংরেজি বোঝে কিনা, আর না পারলে সেই দোভাষীর কাজ করে দেবে। আমি দেখা করতে চাই। আমি যদি সকালে তোতন বের হবার আগে উঠতে পারি তো আমি না হয় বলবো। বুলা খুব আশ্বস্ত হয় নেহাল এই দায়িত্ব নিচ্ছে দেখে। শেয়ার করে না শেয়ার করে না করলে বিদেশে চলা অসম্ভব। জাপানি পারো না অজুহাত আর কতদিন? কদিন সামলাবে বুলা? থাকছো যখন এই দেশে, কাজ চালাতে জানতেই হবে। গরজ বড় বালাই। ভাগ্যক্রমে ওদের সেকশনের ক্লাস টিচার ইংরেজি পারেন। তিনি সানন্দে সময় দিলেন। নেহালকে তিনি খুব যত্ন করে ওর ক্লাস পারফরম্যান্স দেখিয়ে বোঝানোর বোঝালেন ওর জাপানি ভাষায় কিছু সমস্যা আছে, তবে প্রধান সমস্যা ইতিহাসে। এই বিষয়ে প্রাচীন জাপানি ইতিহাস আলোচনায় অনেক অপ্রচলিত কাঞ্জি জাপানিজ স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তোদনের ধরতে সমস্যা হয়, তাই উত্তর করতেও পারে না অনেক সময়। তাই টিচারের ভাষ্যমতে ওকে অন্তত এই বিষয়ে ক্লাস 9-এ উঠে কোচিংয়ে দিলে ভালো, হাই স্কুলে চান্স পাওয়া সহজ হবে। এতে বোর্ড এক্সাম বা জুনিয়র হাই স্কুলের ফাইনাল এক্সামও হয়তো ভালো করবে। এদের ফাইনাল এক্সামের জন্য অন্য কোনো স্কুল বা কেন্দ্রে যেতে হয় না, নিজ স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা গেল বোর্ড পরীক্ষার আগে স্কুল ফাইনাল অক্টোবরে, আর বোর্ড এক্সাম জানুয়ারিতে। এদিকে বাস্কেটবল ক্লাস চলবে ওদের আগস্ট পর্যন্ত। তোতন মেরে কেটে 2 মাস মাত্র সময় পাবে। তোতনের বাস্কেটবল দলের বন্ধুদের মায়ের কাছে খোঁজ নিয়ে বলা জানলো 2-3 জন এখনই কোচিং শুরু করে দিয়েছে। ক্লাব কোচিং সেরে বাসায় ফেরে রাত 10টায়। এসে গোসল করে খাবারের টেবিলেই ঘুম। বুলার চোখ কপালে। তোতন এটা পারবেই না। তবুও বুলা তোতনকে জিজ্ঞেস করলো, মা চিন্তা করো না, আমি ক্লাব ক্লোজ হবার পর 2 মাসেই ক্রসিং করে এটার অবস্থায় একটা অবস্থায় পৌঁছাতে পারবো। আর অক্টোবরের এক্সাম তো মেইন না, মেইন তো জানুয়ারিরটা, ওটাতে ভালো করব। সারা বছর পরেও সবার জান যায়, তুমি 2 মাসে 4 মাসে পড়তে পারবে? হ্যাঁ পারবো। আমি তখন তো খালি পড়বই, আর কিছু না। তোতন তোমাদের টিচারই বলেছেন কাঞ্জি অন্য বিষয়ের মতো না যে 1 বছরেরটা 1 মাসে পড়ে ফাটিয়ে দিলে। এটা কোরআন মুখস্থর মতো করে প্রতিদিন করতে হয়।